আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সাতক্ষীরা থেকে যে ভাই আমাদের কাছে 3টা ইন্ডাকশন কুকারের সার্কিট রিপেয়ারের জন্য পাঠিয়েছিলেন, ইতিমধ্যে 2টা সার্কিট রিপেয়ার করে দিয়েছি আমি। আপনারা অনেকে দেখেছেন সেই 2টা ভিডিও। আজকে সেই 3 নম্বর সার্কিটটি আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে E7 এরর কোড কেন দেখায় এবং E7 এরর কোডটি কেন আসতেছে। উনি জানিয়েছেন এর পাওয়ারটা সব কিছু ওকে আছে, শুধু E0 আছে এবং কয়েলের সংযোগ দেওয়ার সাথে কয়েলটি শর্ট হয়ে যায়, সিরিজের বাল্বটি জ্বলতে থাকে। তো E7 এরর কোড যদি আসে আপনারা কিভাবে রিপেয়ার করবেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, আমি একদম সহজভাবে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আপনাদের। অনেক কিছু শিখতে পারবেন আজকে ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। দেখেন এখানে সেই সার্কিটগুলো রয়েছে। তো আমি আপনাদের দেখাই। এই সার্কিটে সমস্যা E7। তো এই একটাই সার্কিট রিপেয়ার করতে বাকি আছে, আর এখানে যে 2টা সার্কিট দেখতে পাচ্ছেন, এই 2টা সার্কিটেরই পাওয়ারের প্রবলেম ছিল। 2টা সার্কিটের রিপেয়ার করা ভিডিও আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেন নাই দেখে নেবেন প্লে লিস্টে যে। তো আমি এখন এই সার্কিটটি রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ। আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই সার্কিট থেকে। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, যারা ইন্ডাকশনের কাজ নতুন শিখতেছেন বা করেন, তারা ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন এবং আমার কথাগুলো ফলো করবেন। ভিডিওটা টানবেন না। এই ডিসপ্লেটা অনেক বড় এবং এই প্যানেল বোর্ডটাও অনেক বড়। এখানে 2টা আইসি দেওয়া আছে শুধু প্রোগ্রাম এবং টাচ প্যানেলের জন্য, আর এখানে একটি আইসি দেওয়া আছে শুধু ডিসপ্লের জন্য। তো 3টা আইসি এখানে ব্যবহার করা হয়েছে এই প্যানেল বোর্ডে। এখানে যে আইসিটা দেখতেছেন এটি হচ্ছে প্রোগ্রামার আইসি এবং এখানে আমি দেখতে পাচ্ছি 2টা রেজিস্ট্যান্স 10K 2টা রেজিস্ট্যান্স সিরিজ করে লাগানো আছে। আর এখানে আরও অনেকগুলো ফল্ট আছে। এই যে এখানে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে, তো এই রেজিস্ট্যান্সটি লাগানো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে এই রেজিস্ট্যান্স থাকবে। উনি খুলে ঠ্যাংটি একটু বড় করে লাগিয়ে দিয়েছেন। এই সার্কিটের ভিতরে এমন কোনো জায়গা আছে যেসব জায়গায় সিস্টেমে গন্ডগোল আছে। E7 এরর কোড দেখালে আপনারা বুঝবেন যে এই সার্কিটে কোথাও কোনো উল্টো পাল্টা সিস্টেম করা হয়েছে। এখানে দেখেন এই যে ফিউজটি কেটে গিয়েছিল, ওই ভাইটি ফিউজটি এখান থেকে লাগিয়েছেন তার দিয়ে। এই ফিউজটি লাগানো সিস্টেমটাই একটু ভুল হয়েছে। ওই ফিউজটি ওভাবে লাগানো উচিত হয় নাই। তো আমি এখানে পাওয়ার কর্ডটি লাগিয়ে আগে দেখব যে ডিসপ্লেতে আলো আছে কিনা। তো দেখেন ফ্ল্যাগটি লাগানোর সাথে ডিসপ্লেতে আলো চলে আসছে। তো আপনারা খেয়াল করবেন এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে E7 এরর কোড। তার মানে সার্কিটে যদি কোথাও ফল্ট থাকে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, সার্কিটে যদি সিস্টেমে গন্ডগোল থাকে তাহলে কিন্তু E7 এরর কোড দেখায়। সিস্টেমে গন্ডগোল বলতে সিস্টেম আইসির ভিতরে না। যদি কোনো কানেকশান রং হয় বা কোনো কানেকশানে ভুল থাকে, কোথাও কোনো একটা পার্টস লাগাতে হবে, যে মানের লাগানোর দরকার সে মানে না লাগায় অন্য মানের লাগালে সিস্টেমে গন্ডগোল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু E7 এরর কোডগুলো আসে। তো এখানে কোথায় কোথায় ভুল আছে, আমি কোন জায়গায় ভুল আছে আমি ভুলগুলো ধরিয়ে দিব। এখানে যে 10K রেজিস্ট্যান্স 2টা সিরিজ করে লাগানো হয়েছে, এখানে একটি ভুল আছে। এখানে ফিউজের যে জায়গাটায় ফিউজটি লাগানো হয়েছে এই জায়গাটা কিন্তু ভুল আছে। তো এই প্রোগ্রাম আইসিতে এমন করে প্রোগ্রামিং করা আছে যে সার্কিটে যদি কোথাও কোনো রকমের ভুলভাল লাগানো থাকে পার্টসপাতি, সেক্ষেত্রে কিন্তু E7 এরর কোড আসবে। প্রোগ্রাম আইসি বুঝতে পারে যে সিস্টেমে ভুল হচ্ছে, তো এই জন্য E7 এরর কোড দেখাবে, চুলাটা হিট হবে না। তা আমি সব কিছু খুলে ফেলতেছি। এখানে যে 10K রেজিস্ট্যান্স 2টা সিরিজ করে 20K বানিয়ে লাগানো হয়েছিল এটি খুলে দিয়েছি। যেখানে যেটা গন্ডগোল মনে হচ্ছে আমি সব কিছু খুলে দিচ্ছি। আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন যারা ইন্ডাকশানের কাজ শিখতে চান। এখানে আইজিবিটি যে কানেকশানটি করা হয়েছে এই কানেকশানটি আমি খুলে দিব এবং এখানে যে ক্যাপাসিটার আউটপুট ক্যাপাসিটার লাগানো আছে এগুলো খুলে দিচ্ছি আমি, কারণ আমি আগে এই ক্যাপাসিটারগুলো ভালো করে মাপ দিয়ে দেখব যে ক্যাপাসিটারের মানগুলো ঠিক আছে কিনা। এখানে 5 ক্যাপাসিটার আছে ইনপুটে। এই ইনপুটের ক্যাপাসিটার এবং আউটপুটের ক্যাপাসিটার, 2টাই ক্যাপাসিটার আমি খুলে নিচ্ছি। এগুলো আমি প্রত্যেকটা ক্যাপাসিটার মাপ দিয়ে দেখাবো আপনাদের। আপনারা এই মিটারের দিকে ফলো করেন। আমি এখানে ডিজিটাল ক্ল্যাম্প মিটার নিয়েছি ক্যাপাসিটার মাপ দেওয়ার জন্য। তো এটি 5 ক্যাপাসিটার। এখানে দেখেন একটু লোড নিবে তারপরে দেখাবে 4.78 দেখাচ্ছে, তার মানে ক্যাপাসিটারটি ভালো আছে। এটি হচ্ছে 3.0 দেখাবে 300 বা 300 একটু কম।
দেখেন এখানে 300 দেখাচ্ছে, তার মানে এই আউটপুটের এই ক্যাপাসিটারটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমরা দুইটা জিনিস ভালো পেয়েছি, এই দুইটা আমরা পরে লাগিয়ে দিব। এখানে যে রেজিস্ট্যান্স 10K দেওয়া আছে, একটি দেখেন 9.84 দেখাচ্ছে, আরেকটি রেজিস্ট্যান্স আমি মাপ দিয়ে দেখাচ্ছি, এখানে দেখেন 10K দেখাচ্ছে, তার মানে একটি রেজিস্ট্যান্স নষ্ট আর একটি ভালো আছে। এখানে যে রেজিস্ট্যান্সটি আছে এখানে 220K থাকে, 200K থাকে, এখানে 200 দেখাচ্ছে, তার মানে 200K রেজিস্ট্যান্স লাগানো আছে, রেজিস্ট্যান্সটি ভালো আছে, সমস্যা নাই। এখানে আইজিবিটির যে কানেকশানটি আছে আমি ডিসকানেক্ট করে দিব। আইজিবিটির যে গেট কানেকশান আছে এই গেট কানেকশানটি আমি ডিসকানেক্ট করে দিব, না হলে কাজ করার সময় যদি কোনো ভোল্টেজ আইজিবিটিতে ঢুকে যায় সেক্ষেত্রে আইজিবিটি মাইর খেয়ে যাবে, সেই জন্য আমি আইজিবিটির কানেকশান ডিসকানেক্ট করে দিয়েছি। এখানে আইজিবিটির যে মিটার আছে মানে নেগেটিভ গ্রাউন্ড কানেকশান, ওখানে আমি মিটারের যে গ্রাউন্ড কানেকশান থাকে এটি আমি কানেকশান করে দিচ্ছি। এখন আমি কিছু ভোল্টেজ মাপ দিয়ে দেখব, তার আগে আমি এখানে ফিউজ লাগিয়ে দিচ্ছি, কারণ ফিউজ না লাগালে এখানে ভোল্টেজটি মাপা যাবে না। এসি কট লাগানোর আগে এখানে ফিউজটি লাগিয়ে নিচ্ছি আমি। এখানে আমি এখন ফিউজ লাগাবো, ফিউজটি কীভাবে ঝালাই করতে হয়, কীভাবে সোল্ডারিং করতে হয় আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি ফিউজের সোল্ডারিং করার পাশাপাশি এখানে কিন্তু প্রিন্টের মতো টান দিয়ে দিচ্ছি, প্রিন্ট তৈরি করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে, যেন লোড যখন পড়ে তখন যেন এই প্রিন্টটি পুড়ে না যায়, প্রিন্টটি একটু মোটা করে দিলাম আর কি। এইভাবে আপনারা ফিউজের কানেকশানগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সুন্দরভাবে ফিনিশিং করে দিয়েছি, এই যে ফিউজ লাগানো হয়ে গেছে। এখন এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি আমি, কারণ অনেক সময় ময়লার ভিতরে কোনো পার্টস যদি ড্যামেজ থাকে দেখা যায় না, তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করবেন। এখন আমি ভোল্টেজগুলো মাপ দিয়ে দেখাবো কোথায় কত ভোল্টেজ থাকার দরকার। এই ভোল্টেজগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে যারা নতুন কাজ করতেছেন ইন্ডাকশানের। তো আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিয়েছি, ভোল্টেজটি এখন আমি মাপ দিয়ে দেখাবো। এখানে দেখেন 207 ভোল্ট দেখাচ্ছে, এখানে 300-র উপরে ভোল্টেজ থাকার কথা, তো এই ক্যাপাসিটার এখানে লাগানো নাই এই জন্য ভোল্ট কম দেখাচ্ছে। আমি এখনই এই ক্যাপাসিটারটি সোল্ডারিং করে দিচ্ছি, আপনারা দেখবেন 300-র উপরে ভোল্টেজ চলে আসবে ক্যাপাসিটার লাগানোর পরে। তো এটি হচ্ছে ইনপুট ক্যাপাসিটার, এখানে এই ক্যাপাসিটার লাগানো থাকলে এখানে 300-র উপরে ভোল্টেজ দেখাবে, আর যদি ক্যাপাসিটার লাগানো আসে লাগানোর পরেও কিন্তু ভোল্টেজ কম আসে সেক্ষেত্রে বুঝবেন যে এই ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেছে। ইন্ডাকশান সার্কিটে কোথায় কত ভোল্ট থাকে এগুলো নোট করে রাখবেন, তাহলে আপনাদের কাজ করতে সহজ হয়ে যাবে। যে কোনো সার্কিটে ভোল্ট আগে মাপতে হয়, ভোল্টেজ কোথায় কত থাকবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, যেটা ইন্ডাকশান সার্কিটে কোথায় কত ভোল্টেজ থাকে। তো এখানে ইনপুট, এটাকে ইনপুট ভোল্টেজ বলা হয়। দেখেন এখানে 300-র উপরে চলে আসছে ভোল্টেজ, 318 ভোল্ট দেখাচ্ছে, আগে দেখাচ্ছিল 207 ভোল্ট। এখানে থাকবে 19 ভোল্ট, কারণ এখানে যে কুলিং ফ্যান লাগানো থাকে এই কুলিং ফ্যানের ওখানে 19 ভোল্ট থাকবে। এই 19 ভোল্ট এখানে ড্রাইভ সেকশানে আসে, তো এই ড্রাইভ সেকশানে যদি 19 ভোল্ট না আসে সেক্ষেত্রে কিন্তু এই ড্রাইভ সেকশানটি ওকে হবে না। এখানে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো আছে দেখেন, ইনপুট থেকে রেজিস্ট্যান্স হয়ে ভোল্টেজটি কিন্তু আস্তে আস্তে করে কমতে কমতে প্রোগ্রাম আইসিতে যাচ্ছে। দেখেন এখান থেকে এটি হচ্ছে আউটপুট ভোল্টেজ, তো আউটপুটে কয়েল না লাগালে ভোল্ট আসে না, এই জন্য এখানে ভোল্ট দেখাচ্ছে না। এই যে এখানে যখন আমরা কয়েল সংযোগ দিব এই আউটপুট কিন্তু এই যে ইন্ডাক্টর কয়েল হয়ে এখানে আসতেছে, রেকটিফায়ার থেকে পজিটিভ ভোল্টেজ বেরিয়ে ইন্ডাক্টর কয়েলের মাধ্যমে এই ক্যাপাসিটারে আসতেছে, তারপরে রেজিস্ট্যান্স হয়ে এখানে প্রোগ্রাম আইসিতে যাচ্ছে। প্রোগ্রাম আইসিতে এই ভোল্টেজটা যায় এবং এখান থেকে আবার একটি পালস বেরিয়ে এখানে আইজিবিটিতে আসে এই ড্রাইভ সেকশন হয়ে। এখানে দেখেন যে রেজিস্ট্যান্সটি লাগানো আছে এখানে সব জায়গায় 10K লেখা আছে, শুধু ওখানে 20 লেখা আছে, সেজন্য উনি 10K দুইটা রেজিস্ট্যান্স সিরিজ করে লাগিয়ে দিয়েছিলেন। এখানে যে ভোল্টেজটা আমরা খুঁজতেছি দেখেন এখানে যে কুলিং ফ্যানের যে ভোল্টেজটা যাবে 18-19 ভোল্ট, সেই 19 ভোল্ট এখানে আসে। এই 19 ভোল্ট আবার ট্রানজিস্টরে বেজে যায়, এই বেজ থেকে কিন্তু আবার ড্রাইভ হয়ে পালস বেরোয় ইমিটারের থেকে, ট্রানজিস্টরের ইমিটার থেকে। এখানে দেখেন এই যে রেজিস্ট্যান্সটি সিরিজ করে লাগানো ছিল, আমি ওই রেজিস্ট্যান্সটি খুলে এখানে 22 ওহমের একটি রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। এখানে সব জায়গায় 10K লাগানো, শুধু এই যে 22 ওহম যেখানে আমি লাগিয়েছি এখানে 20 লেখা আছে, সেই জন্য উনি কী করেছেন 10K দুইটা রেজিস্ট্যান্স সিরিজ করে লাগিয়ে দিয়েছেন 20K বানিয়ে। আসলে এখানে 20K হবে না, এখানে হবে 20 ওহমস, তা আমি এখানে 22 ওহমের একটি রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। এখান থেকে যে পালস বেরিয়ে আইজিবিটিতে যাচ্ছে,
এখানে একটি জেনারেট ডায়োড থাকে 18 ভোল্টের। তো এই 18 ভোল্টের জেনারেট ডায়োডটি এখানে লাগানো নাই, এখানে সেই জেনারেট ডায়োডটি খোলা আছে দেখতেছি আমি। তো আমি এখানে 18 ভোল্টের একটি জেনারেট ডায়োড লাগিয়ে দিব। এই জেনারেট ডায়োডটি এখানে অবশ্যই লাগাতে হবে, কারণ এই সার্কিটের বা প্রোগ্রাম আইসি সেফটির জন্য এই জেনারেট ডায়োডটি লাগাতে হবে। জেনারেট ডায়োডের এক সাইডে কালো দাগ থাকে, সেই দাগটি হচ্ছে পজিটিভ সাইড। তো এখানে বোর্ডের উপরে আমি লাগিয়ে দিয়েছি, বোর্ডের চিহ্ন দেওয়া আছে প্লাস মাইনাস, সেভাবে আমি দাগ দেখে লাগিয়ে দিয়েছি। এই জেনারেট ডায়োডটি লাগানোর পরে এই জেনারেট ডায়োডের যে কাজ আছে, এই কাজটি হচ্ছে এখানে যখন ড্রাইভ সেকশন থেকে একটি পালস বের হয়, যখন আইজিবিটিতে যায়, এই আইজিবিটি কিন্তু আবার যখন সুইচিং হয় তখন এই 315 ভোল্ট আবার ব্যাক করে। এই 315 ভোল্টকে আবার সে 18 ভোল্ট করেই কন্ট্রোল করে রাখবে, সেজন্য 18 ভোল্টের জেনারেট ডায়োড লাগানো হয়। 18 ভোল্টের জায়গায় যদি 315 ভোল্ট ঢুকে যায়, সেক্ষেত্রে প্রোগ্রাম আইসিও মাইর খেয়ে যেতে পারে। তো আমি এখানে জেনারেট ডায়োড লাগিয়েছি, জেনারেট ডায়োড ছিল না সিস্টেমে, এটি একটি গন্ডগোল ছিল। যেখানে 20 ওহমের রেজিস্ট্যান্স লাগবে, সেখানে 20কে করে সিরিজ করে দুটি রেজিস্ট্যান্স লাগানো ছিল। এখানে একটি সিস্টেমে গন্ডগোল ছিল। ফিউজ যেভাবে লাগানো দরকার সেখানে উল্টোভাবে ফিউজ তার দিয়ে বানিয়ে লাগানো ছিল, একটি সিস্টেমে গন্ডগোল ছিল, সেজন্য E7 আসতেছিল। এখন আমি কয়েল সংযোগ দিয়েছি, সেন্সরের সংযোগটা দিয়ে দিয়েছি, কুলিং ফ্যান লাগিয়ে দিয়েছি। এখন দেখেন এখানে পাওয়ার দেওয়ার সাথে E0 আসতেছে, আগে আসতো E7, এখন আসতেছে E0, তার মানে এখন মেটাল চেঞ্জ করবে। এখন আমি আপনাদের দেখাবো যে আসলে এই চুলাটি এখন পারফেক্টভাবে কাজ করবে কিনা, পানি গরম হবে কিনা। আমি একটি গ্লাস কয়েলের উপরে রেখেছি আপনাদের শুধু দেখানোর জন্য, এবং গ্লাসের উপরে একটি স্টিলের বাটি দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এখানে মিটার দেখেন, এখানে 00 দেখাচ্ছে অ্যাম্পিয়ার। যখন চুলাটি অন হবে তখন অ্যাম্পিয়ার দেখাবে ওখানে। তো আমি চুলাটি অন করে দিচ্ছি। এখানে 1300 ওয়াটে হিট হচ্ছে চুলা। তো এখানে আমি যদি ওয়াটটি বাড়িয়ে দিই, দেখেন 2200 ওয়াট দেখাচ্ছে। এখানে কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, 7.2 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এবং এখানে পানি অলরেডি ফুটা শুরু হয়ে গেছে, গরম হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন সেটি কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।